গুড মর্নিং টু এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের পার্টেই তো আপনাদেরকে বলেছি আমরা সিকিম বেড়াতে যাচ্ছি, তাই কলকাতা থেকে ট্রেনে করে চলে এসেছি এনজিপি স্টেশনে। সেখানে তো আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল শিলারিগাঁও। সেই পথেই আমরা রওনা দিলাম। পথে যেতে যেতে প্রথমে পড়লো একটা মনেস্ট্রি। আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে দূর থেকে মনেস্ট্রিটাকে একবার দেখে নিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা গাড়িতেই ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ এনজিপি স্টেশনে নেমে পরেই আমাদের গাড়িটা চলে আসায় আমরা ওখানে দাঁড়িয়ে আর ব্রেকফাস্ট করার সময় পাইনি। তাই আমরা বাড়ি থেকেই সকালের খাবারটা তৈরি করে এনেছিলাম, পরোটা, বেগুন ভাজা, আলুর তরকারি আর মিষ্টি। ব্রেকফাস্টটা বেশ জমিয়েই হলো, আর যা খাওয়া হলো তাতে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে। বাইরের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এক নতুন জায়গায়। নিচে তিস্তা নদী আর উপরে পাহাড়। এক অভূতপূর্ব দৃশ্য। আর তিস্তা নদীর জলের কালারটা কি সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে ওঠা আরম্ভ করলাম। অনেকটা রাস্তা আসার পর একটা টি ব্রেকের জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটা মনেস্ট্রির কাছে। এই মনেস্ট্রিটা ছিল খুবই সুন্দর, চারিদিক ফুল গাছ দিয়ে সাজানো। আজকের আকাশটা পরিষ্কার থাকায় এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা আরেকটু স্পষ্টভাবে দেখতে পেলাম। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে চারিদিকটা ঘুরে আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের শিলারিগাঁও ঢুকতে ঢুকতে প্রায় দুপুর 3:30 বেজে গেল। আমরা গাড়ি থেকে সমস্ত লাগেজ নামিয়ে হোমস্টেতে ঢুকে গেলাম। এখানে না হোমস্টে বেশি, হোটেল খুবই কম, প্রায় নেই বললেই চলে। তবে হোমস্টেগুলো হোটেলের মতোই সবকিছু প্রোভাইড করে। রুমে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমরা ভাত খেয়ে কাঞ্চনজঙ্ঘার সানসেট দেখতে চলে গেলাম। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি শিলারিগাঁওতে এসে পর মোবাইলে চার্জ দিয়েছিলাম। এই শিলারিগাঁওয়ের উচ্চতা প্রায় 6000 ফিট। যদি আকাশ পরিষ্কার থাকে তবে এই শিলারিগাঁও থেকে একমাত্র স্লিপিং বুদ্ধাকে ভালোভাবে দেখা যায়। সানসেটের সময় পাহাড়ের এক আলাদাই দৃশ্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে এক অন্য রকমের দেখতে লাগছিল। আর এখানের মেন আকর্ষণ এই ধুপির জঙ্গল। পিছনের এই জঙ্গলটাকে ধুপির জঙ্গল বলা হয়। এটা কিন্তু বেশ গভীর একটা অরণ্য। আমরা এখানে সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। ওই করতে করতে পাহাড়ের কোলে সূর্য ডুবে যাওয়ার পর চারিদিকটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়ার আগেই আমরা আমাদের হোটেলের রুমে ফিরে আসলাম। এবার হোমস্টের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন মোবাইলে চার্জ ছিল না, তাই রুম ট্যুরটা দিতে পারিনি। এখানে দুটি ডবল বেড আছে। এই রুমে 4 জন মোটামুটি আরামসে হয়ে যাবে, যেখানে ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু আছে। বেড দুটোর মাঝখানে দুটি সোফা, একটা সেন্টার টেবিল, তার অপোজিটে আছে একটা বড় সোফা, দেওয়ালে একটা ছোট্ট আয়না আছে। আর এই হলো ওয়াশরুম। ঢুকেই বাঁদিকে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে একটা গিজার। এখানে বালতি, মগ সমস্ত কিছু প্রোভাইড করেছে। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এই পাশে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এসে পরেই আমাদের হোটেলের রুমে ওরা গরম গরম চা আর মুচমুচে পকোড়া প্রোভাইড করলো। এই কনকনে ঠান্ডায় পকোড়া দিয়ে গরম গরম চাটা খেতে বেশ ভালোই লাগছিল। রুমের বাইরে থেকে রাত্রিবেলার পাহাড়ের দৃশ্যটা আমরা অনুভব করলাম। আমরা সবাই মিলে গল্প করতে করতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। আমাদের পরের দিন সকালবেলা উঠে পর আবার তো এক অন্য জায়গায় বেরোতে হবে, তাই রাত্রির ডিনারটা আমরা তাড়াতাড়ি সেরে ফেললাম। আর আজকে যে জার্নি হয়েছে শরীরও আর বইছে না, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। আর ডিনারে ছিল রুটি, মাংস, আলু ভাজা আর মিষ্টি। আমরা শিলারিগাঁও আসার পথে শিলিগুড়ি থেকে যে মিষ্টি কিনে এনেছিলাম সেই মিষ্টি রুটি দিয়ে খেলাম। মিষ্টি ছাড়া কি আর রুটি খাওয়া যায় বলুন? আর এখানে কিন্তু সবটাই সেলফ সার্ভিস। খাবার দিয়ে যাবে, আপনাকে সার্ভ করে নিতে হবে। এখানে রুটির সাইজগুলো ছোট ছোট কিন্তু মোটা, দুটো খেলেই পেট ভরে যাবে। ডিনার কমপ্লিট করে আমরা যে যার রুমে শুয়ে পড়লাম। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিলারিগাঁও। চোখ খুলতেই আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকম ভাবে। গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে আজকে সকালটা শুরু হলো, কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে না পারায় সানরাইজ দেখতে যেতে পারিনি।
আর এই জায়গাটা এত নিস্তব্ধ, সন্ধ্যের পর থেকে তো এখানে কিছু করারই থাকে না, নিজের সাথে নিজের একটা টাইম কাটানোর ব্যাপার এনজয় করা যায় আর কি। ওভারঅল সিল্ক রুটের শিলারিগাঁওতে এক রাত অথবা 2 রাত অনায়াসে এখানে কাটানো যেতেই পারে, আশা করি মন্দ লাগবে না। আর এই শিলারিগাঁও থেকে কিন্তু সাইট সিনও হয়, আমরা আর গেলাম না। এখন আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ছি, আমাদের গাড়িও চলে এসেছে। গাড়িতে সমস্ত লাগেজ বেঁধে রওনা দিচ্ছি জুলুকের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে পড়ল রেনকের শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এক একজনের এন্ট্রি ফ্রি এখানে 30 টাকা করে। এটি একটি দারুণ সুন্দর বিশাল বড় গণেশজির টেম্পল। বাইরে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের ঘটনা, আর ভেতরে বহু হাত বিশিষ্ট 12 ফিট লম্বা সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি আছে। মন্দিরটার চারিপাশের কারুকার্য সত্যি খুবই সুন্দর, আর তার পাশেই আছে হনুমানজির একটি ছোট্ট মন্দির। আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম রংলি বাজার। এই রংলি ইস্ট সিকিমের একটি জাঁকজমক মার্কেট। শুনেছি গ্যাংটকের থেকেও এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, তাই আমরা এখানে কিছু মার্কেটিং সেরে নিলাম। ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা ওখানের কাছাকাছি একটা দোকান থেকে স্টিম মোমো কিনে খেলাম। আর পাহাড়ে বেড়াতে এসেছি, মোমো না খেলে হয়, তাই আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোমোর সাথে গরম গরম স্যুপটা খেতে খুব সুন্দর লাগছিল। আমরা যতক্ষণ এখানে খাচ্ছিলাম তার মাঝখানে আমাদের গাড়ির ড্রাইভার পারমিটের কপি বার করতে গিয়েছিল, কারণ এরপরেই লিংকামে আমাদের পারমিট দেখাতে হবে। পারমিটের জন্য লাগে প্রতি গাড়ি পিছু 800 টাকা করে। রংলি বাজার থেকে লিংকামের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। কিছুটা রাস্তায় এগোনোর পরে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে ইনার লাইন পারমিট চেক করা হলো, এবং যেহেতু আমরা 13,000 ফিট অ্যাবাভ হাইটে ঘুরবো, সেজন্য সিকিম গভর্নমেন্ট থেকে আমাদেরই সেফটির জন্য অক্সিজেন সিলিন্ডার এখন ম্যান্ডেটরি করে দিয়েছে। তাই আমরা ওখান থেকেই 600 টাকা করে একটা অক্সিজেন ক্যান কিনে নিয়েছিলাম। যেতে যেতে রাস্তার ধারেই পড়ল কিউখোলা ওয়াটারফলস। আমরা তাই ওখানে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালোই লাগছিল, আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে, তাই আমার দিদির ছেলে এই ফার্স্ট টাইম জিপ লাইন করে নিল। এই জিপ লাইনের টিকিটের প্রাইস ছিল পার হেড 200 টাকা করে। তারপরেই আমরা পদমচেনের ওপর দিয়ে রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। এই পদমচেন থেকে জুলুক যাওয়ার রাস্তা অপূর্ব সুন্দর। আমরা যত ওপর দিকে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য যেন ততই বেড়ে চলেছে, এবং চারিদিক ঘন পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গাড়ি যেন ছুটে চলেছে। তার কিছুক্ষণ পরেই রাস্তার বাঁদিকে পড়ল ইকো নেচার পার্ক। ঘন পাইন গাছে ভর্তি এই পার্কটি। ভেতরে অনেক বসার জায়গা আছে এবং দোলনাও আছে। আমরা আর বেশি ভেতরের দিকে গেলাম না, কারণ সন্ধেও হয়ে আসছে এবং পুরো জায়গাটা কুয়াশাবৃত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কুয়াশা যেন বেড়েই চলেছে, রাস্তা সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না। এই ঘন কুয়াশার মধ্য দিয়ে আমাদের গাড়ি চলল জুলুকের পথে। যত ওপরের দিকে উঠছি ততই যেন গাছপালার সংখ্যা কমে আসছে। এই জুলুকের উচ্চতা প্রায় 10,000 ফিট। আমরা পৌঁছে গেলাম জুলুকের হোমস্টেতে। আমরা আমাদের রুমে ঢুকে সমস্ত লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমরা সবাই মিলে গল্প করতে করতে গরম চায়ে চুমুক দিলাম। সারা বছরই এখানে ঠান্ডা থাকে, তবে শীতকালে এখানে বরফ পড়ে। এখন এখানে -2 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা লাগছে। আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম। আসলে আমাদের দুপুরে তো সেরকম কিছু খাওয়া হয়নি, আর পরের দিন সকাল সকালও তো আমাদের বেরোতে হবে, কারণ সিল্ক রুট ভ্রমণের আরও কিছু আকর্ষণীয় জায়গা তো এখনও বাকি আছে। সো গুড নাইট অ্যান্ড স্টে ওয়েল। দেখা হচ্ছে নেক্সট পার্টে।